রাজনৈতিক আলাপে আমার মেথোডোলজি, আমার পদ্ধতি হচ্ছে শ্রেণী পদ্ধতি। আমি শ্রেণীর প্রতিনিধি এইভাবেই দেখি। ব্যক্তি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ না। আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে নীতি এবং সেইটা কোন নীতিটা সে প্রতিনিধিত্ব করছে সেটা। যাই হোক, সেই আলোচনাটা এখন আর যাচ্ছি না। প্রথমত আমি শুরু করি কর্নেল শওকত আলীর সঙ্গে আমার সম্পর্ক দিয়ে। সেটা হলো যে আমি নড়িয়াতে, ভাবি বলেছেন যে নড়িয়াতে একবার গেছিলাম তার নিমন্ত্রণে, এবং সেখানে তিনি একটা বিদ্যালয় চালান, বোধহয় একটা বিদ্যালয় চালাতেন। সেইখানে আমি একটা হয়তো ভূমিকা রাখতে গেছিলাম, পুরস্কার বিতরণী বা অন্য কোনো কিছু ব্যাপার, আমার ঠিক মনে নাই। কিন্তু আমি একটা জিনিস দেখি যেটা এই কিনোট পেপারে আছে, এবং আমার খুব পরে আমি শওকত আলী সাহেব সম্পর্কে জানার জন্য এখানেই উইকিপিডিয়াতে গিয়ে সার্চ দিলাম, সেখানেও এটার সমর্থন পেলাম। সেটা হলো উনি একটা ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে খুব মডেস্ট। উনি খুব রাজা বা জমিদার বা ধনী পরিবার থেকে আসছেন বলে আমার মনে হয় না। খেপুপাড়ার স্কুলে পড়তেন। তারপর এইটা উনি লিখেছেন, এখানেও আছে যে ছোটবেলায় তিনি দেখেছেন যে অনেক গরিব ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে না, কিন্তু অন্য ছেলেমেয়েরা পাচ্ছে। এটা তাকে বেদনা সৃষ্টি করেছে, ব্যথিত করেছে। সুতরাং আমি খালি এর সঙ্গে আরেকটা জিনিস যোগ করবো যে শিক্ষার অধিকার তো পাচ্ছে না, সেটা একটা বড় ব্যাপার। তার চেয়েও আরো বড় ব্যাপার হলো খাদ্য না খেয়েই তো অনেক গরিব ছেলেমেয়েরা আছে, খাদ্যই পাচ্ছে না। অর্থাৎ একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে ওনার একটা মানব প্রীতি আছে। উনি হয়তো খুব মানবিক, ছোটবেলা থেকেই খুব মানবিক, মানুষকে খুব ভালোবাসতেন। বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার সবচেয়ে বড় গুণ কি? আমি মানুষকে ভালোবাসি। তারপর বলা হয়েছিল তোমার সবচেয়ে বড় দোষ কি? বলেছিল আমি অতিরিক্ত ভালোবাসি। বঙ্গবন্ধুর বক্তব্য, যেটা শেখ হাসিনা পরে এক জায়গায় কোট করেছে। তো রাজনীতিতে অতিরিক্ত ভালোবাসা থাকলে ক্ষতি হয়। খন্দকার মোশতাককেও ভালোবাসলাম, তাজউদ্দিনকেও ভালোবাসলাম, এটা তো রাজনীতিতে চলে না। সুতরাং সেটার জন্য খুব মূল্যও দিতে হয়, সেটা তিনি দিয়েছেন। সেই আলোচনায় আমি যাচ্ছি না। কিন্তু আমি শওকত আলী সাহেবের যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের মর্মবাণীকে সমর্থন করি। সেটা হলো সবার উপরে মানুষ। সেই মতামতটা খুব গুরুত্বপূর্ণ। আপনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে দেখবেন যে আমার প্রথম পরিচয় আমি মানুষ, তারপরে আমি আরো ধাপে ধাপে বাঙালি, মুসলমান এইভাবে এসেছি। যাই হোক, সেটার আমি আলোচনায় যাচ্ছি না। আমার প্রথম পয়েন্ট হলো যে ইতিহাসকে কখনো বদলানো যায় না। ইতিহাস তো আপনি বদলাতে পারবেন না, এই কারণে, সিম্পলি এই কারণে যে ইতিহাস তো ঘটে গেছে। আপনি তো এটা তো টেপ রেকর্ডার না যে আপনি পিছন দিকে গিয়া বললেন যে এটা করেছিল, ও এটা করেছিল করে আপনি মিথ্যা কথা বলতে পারেন, কিন্তু ইতিহাসের সত্য আপনি বদলাতে পারবেন না। তাহলে আমাদের এই সংবিধানের একটা ইতিহাস আছে, সেটা আপনি বদলাতে পারবেন না, চাইলেও পারবেন না। ছুঁড়ে ফেলেন আর যাই করেন না কেন, হিস্ট্রি তো আপনি ছুঁড়ে ফেলতে পারবেন না। তো হিস্ট্রিতে কি আছে খুব সংক্ষেপে আমি বলে দিই। আপনি যদি ব্রিটিশ পিরিয়ডে যান তাহলে দেখবেন যে মুসলিম লীগের মধ্যেও দুইটা ভাগ, একটা হাশিমপন্থী যারা একটু জনগণপন্থী, আবার আরেকটা হলো সারওয়ার্দীপন্থী। বঙ্গবন্ধুর মধ্যে আপনি দেখেন যে বঙ্গবন্ধু সারওয়ার্দীর শিষ্য, কিন্তু বাবা তাকে বলছে যে তুমি ফজলুল হককে ভুলো না, ফজলুল হককে ভুলো না। উনি সারওয়ার্দীর সঙ্গে শেষ পর্যন্ত থাকতে পারলেন না। স্বায়ত্তশাসন তো সারওয়ার্দী মেনে নিয়েছে যে স্বায়ত্তশাসন দরকার নেই। সারওয়ার্দী তো মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে আপোষ করেছেন, কিন্তু উনি তো সেটা করেন। সুতরাং হিস্ট্রিতে আমরা দেখতে পাই যে মুসলিম লীগের মধ্যেই আওয়ামী মুসলিম লীগের বীজ ছিল। সেই আওয়ামী মুসলিম লীগ ভাষা আন্দোলনে ছিল, এবং সেখান থেকে ভাষা আন্দোলন থেকে তারা অসাম্প্রদায়িক হয়ে আওয়ামী লীগ হয়ে গেল, 52 ভাষা আন্দোলন। এবং এখানে ফান্ডামেন্টাল পয়েন্টটা হলো
যে আমরা শিখলাম যে জাতি নির্মিত হয় ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে না। এইটা তো আর পরিবর্তন করা যাবে না, এই শিক্ষাটা। সেকেন্ড, 54 সালে যুক্ত ফ্রন্ট, সেখানে হক, ভাসানী, সারোয়ার্দী মিলে এবং তাদের সঙ্গে গোপনে কমিউনিস্টকে যুক্ত ফ্রন্ট নির্বাচন, সেইটা প্রোগ্রেসিভ হলো মুসলিম লীগ আরেক। তারপরে 66-তে স্বায়ত্তশাসনের আন্দোলন, 6 দফা। তার মানে হলো যে এখন আর ঠিক করে ফেলেছি যে আমরা বাঙালিরা আলাদা থাকি। সেটার জন্য রেহমান সোহান ওরা দিল, বঙ্গবন্ধুর সঙ্গে বুড়িগঙ্গায় নৌকায় বৈঠক করলো, সেখান থেকে জিনিসটা বার হলো, দাঁড়ালো, এবং সেটা নিয়ে তিনি মানে ওই যে সোনার বাংলা শ্মশান কেন লিখে সারা দেশে 6 দফা, মানে প্রত্যেক বছর উনি এটা বছরের পর বছর লিফলেট করছে, ইয়ে করছে। এর মধ্যে মাঝখানে আগরতলা ষড়যন্ত্রের ব্যাপারটা এবং সেখানে মিলিটারির সঙ্গে যোগাযোগ, সেটার সঙ্গে আবার যে একটা ওয়ার হতে পারে, সেই যুদ্ধ হলে আমার হিন্টারল্যান্ড লাগবে, সেই হিন্টারল্যান্ড কে হবে, ইত্যাদি ইত্যাদি। তার মানে তখন ঠিক হয়ে গেছে যে আমরা স্বাধীন হব। 66-র এই সঙ্গে স্বাধীনতার সঙ্গে 6 দফার আন্দোলন সঙ্গে যোগ হয়ে গেল 69-এ গণ অভ্যুত্থান। এই জায়গায় গিয়ে আমরা দেখলাম যে 6 দফার সঙ্গে 11 দফা। তার মানে ওইখানে কিন্তু বঙ্গবন্ধুর উত্তরণ ঘটে গেল যে শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয়, অর্থনৈতিক মুক্তিরও সংগ্রাম করতে হবে। যেটা কে জানি বললেন যে শওকত আলী সাহেব যে সংহতি পরিষদ তৈরি করেছিলেন, তাদের স্লোগান ছিল মুক্তি সংগ্রাম চলছে, চলবে। মানে সেটা স্বাধীনতার সংগ্রাম না, স্বাধীনতার সংগ্রাম তো আমরা জিতবই, রাজনৈতিক স্বাধীনতা, কিন্তু মুক্তির সংগ্রাম তো স্বাধীনতা অর্জন করার পরেও চলবে। এই তার মানে এইভাবে যদি আমরা হিস্ট্রিটা দেখি, তাহলে এই হিস্ট্রি থেকে আমরা যেই সংবিধান পাই, সেই সংবিধানের 4টা মূলনীতি থাকতে বাধ্য, কারণ ওই ইতিহাস থেকেই ওই 4 মূলনীতি এসেছে। অন্য কোনো মূলনীতি এখানে থাকবে না, বা থাকতে পারে, ব্যাখ্যা থাকতে পারে। এই 4 মূলনীতি অপরিবর্তনীয়, বা এটার ব্যাখ্যা একই রকম তা নাও হতে পারে। ব্যাখ্যা আমরা নানা রকম করতে পারি যুগের পরিপ্রেক্ষিতে। যেমন ধরেন, আমি একটা করে বলি, ধরেন জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ, আমাদের রাষ্ট্র কি একটা জাতির রাষ্ট্র না বহুজাতিক রাষ্ট্র? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদকে আমরা বলতে কি খালি বাঙালি জাতীয়তাবাদ বুঝাচ্ছি, নাকি চাকমা এবং ওদের জাতীয়তাবাদকেও আমরা ইকুয়ালি স্কোপ দিচ্ছি, সংরক্ষণ করছি? সুতরাং আমি বলবো যে আমরা যেমন যখন বাঙালি জাতি বলি, তখন আমরা বাঙালি জাতির মধ্যে সব ধর্মকে স্থান দিই। একটা হিন্দুও বাঙালি হতে পারে, একটা মুসলমানও বাঙালি হতে পারে, বৌদ্ধ হতে পারে। তার মানে বাঙালি জাতীয়তাবাদের ইন্টারপ্রিটেশনটা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে হলো, এটা হলো একটা বহুজাতিক বহু ধর্মের দেশ, বহুজাতিক বহু ধর্মের দেশ। এখন সেকেন্ড পয়েন্ট হলো, তার মানে কি? তার মানে আমাদের 2টা স্লোগান আমরা পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু এই অগাস্ট আন্দোলনের ছাত্ররা গ্রহণ করে না। একটা স্লোগান হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্র সকলের। শেখ হাসিনাও গ্রহণ করে নাই, কিন্তু এটা সে আপোষ করে হেফাজতের সঙ্গে কে জানি বললেন করে যে ইয়েটা নিয়ে নিয়েছে ওই এরশাদের সঙ্গে, কারণ অ্যাকচুয়ালি এরশাদ ওই রাষ্ট্র ধর্ম তৈরি করেছিল এটা, আর তারও আগে জিয়াউর রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম ইত্যাদি ইত্যাদি। সুতরাং ওগুলো তো আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিট না, মুক্তিযুদ্ধের স্পিরিট থেকে বিচ্যুতি, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার সেটা করেছে, এবং পরবর্তীকালে আওয়ামী লীগ সেই মুক্তিযুদ্ধের স্পিরিটটা পুনরুদ্ধার করতে গিয়ে এমন একটা জগা খিচুড়ি বানিয়েছে, যেই জগা খিচুড়িতে না এদিকে যায় না ওইদিকে যায়, এবং এটার মধ্যে আটকে গেছে। সেই আলোচনাটায় আমি যাচ্ছি না। আমি প্রথম পয়েন্ট বললাম যে জাতীয়তাবাদের বর্তমান ব্যাখ্যা হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্র সকলের, এবং আমরা মানে জাতি যদি বহু হয়, তাহলে আমাদের জাতীয় পরিচয় বাঙালি বললেও হবে না, চাকমা বললেও হবে না। তাহলে জাতীয় পরিচয়ের জন্য আমাদের একটা নতুন পরিচয় বাইর করতে হবে, সেটা হলো নাগরিকত্ব ভিত্তিক পরিচয়। সেই জন্য সেখানে এটা হলো বাংলাদেশ। তার মানে নাগরিক হিসাবে আমরা বাংলাদেশি, যেই কারণে স্লোগানটা হবে জাতি যার যার, নাগরিকত্ব সকলের।
এই ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে প্লেস করছি এখনকার ব্যাখ্যা হিসাবে। নাগরিকত্ব সকলের, জাতি যার যার, ধর্ম যার যার, রাষ্ট্র সকলের, রাষ্ট্রের কোনো ধর্ম নাই। ঠিক, এই গেল ফার্স্ট পয়েন্ট। ধর্মনিরপেক্ষতা ব্যাখ্যা করতে গেলে প্রথমেই প্রশ্ন আসে, এটা কি ধর্মহীনতা না কি জানি, এক নাস্তিকদের ব্যাপার আছে নাকি এটার মধ্যে? এই প্রচারটা হচ্ছে। এইটার আমার মনে হয় এইভাবে আমরা ব্যাখ্যা করি, যেটা আমাদের যতীন সরকার প্রথম এই ব্যাখ্যাটা দিয়েছিলেন, পরে আনিসুজ্জামানও এটা মেনে নিয়েছিলেন। সেটা হলো ধর্ম, বাংলায় যে ধর্ম শব্দটা, এটা ধৃ ধাতু থেকে উৎপত্তি। ধৃ মানে হলো ধারণ করা, ধৃ হলো সব সংস্কৃত শব্দ যার অর্থ হলো ধারণ করা। তো প্রত্যেক সত্তা, জীবন্ত হোক অজীবন্ত হোক, তার একটা ধারণ ক্ষমতা আছে এবং সে কিছু জিনিস ধারণ করে, যেটা চলে গেলে তার সত্তা আর থাকে না। যেমন উনি বলতেন যে আগুনের ধর্ম হচ্ছে দহন করা, পানির ধর্ম হচ্ছে জলত্ব, আর মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। এখন যদি আমরা ধর্মকে এইভাবে ব্যাখ্যা করি, তাহলে আমরা যেইভাবে ধর্ম দেখি, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো হচ্ছে ওয়ে অফ লাইফ। সেই জন্য আপনি সকল ধর্মের মধ্যেই কতগুলো মানবিক সারাংশ পাবেন, যেটা কিন্তু জেনারেল। ভাই ভাইকে ঘৃণা করো না, প্রতিবেশীকে রক্ষা করো। সুতরাং সংগ্রামটা কিন্তু ধর্মের বিরুদ্ধে না, সংগ্রামটা হচ্ছে মানবিকতার পক্ষে, মানব ধর্মের পক্ষে। কিন্তু তার যে সাংস্কৃতিক ভেদাভেদ করে ওটাকে সাম্প্রদায়িকতায় পরিণত করা হয়, করে পরস্পরের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করে ব্রিটিশরা এটা করে গেছে। জমিদাররা হিন্দু ছিল, কৃষকরা মুসলমান ছিল, পরে ওই সংগ্রামটা, কৃষক আর জমিদারের সংগ্রামটা, শ্রেণী সংগ্রামটা ধর্মীয় রূপ নিয়ে নিয়েছে। এই যে সব জটিলতাগুলো হয়েছে, সেগুলোর ঊর্ধ্বে আমাদের ব্যাখ্যাটা আনতে হবে। ধর্মনিরপেক্ষতা, ধর্মহীনতার প্রশ্নই নাই। প্রত্যেকেরই যার যার ধর্ম, মানে তার ভিতরের অন্তঃস্থিত যে বৈশিষ্ট্য সেটা থাকবে, কিন্তু সেটা মানুষ হিসাবে আমাদের সার্বজনীন ধর্ম হলো মানব ধর্ম। আর আরব দেশে ইসলাম একরকম হবে, ভারতের ইসলাম আরেক রকম হবে, তারপর বাংলাদেশের ইসলাম আরেক রকম হবে, তুর্কির ইসলাম আরেক রকম হবে। সেগুলো কালচারাল অ্যাসপেক্ট। কালচারাল অ্যাসপেক্টের মধ্যে এখন কেউ যদি কেতাবে চলে যায়, কোরআন শরীফে চলে যায়, তারপর কোরআন শরীফ থেকে ব্যাখ্যা এনে বলে যে এখানে সুদ খাওয়া হারাম, সুতরাং ইসলাম যদি তুমি হও তাহলে তুমি সুদ খেতে পারবে না। অথবা যদি এই ব্যাখ্যা আনে যে এখানে নারী হলো দুইজন পুরুষ সমান একজন নারী, সুতরাং নারী রাজা হতে পারবে না। এই ব্যাখ্যাগুলো কিন্তু আমরা গ্রহণ করব। সেটা অ্যারাবিক আমলে, মোহাম্মদের আমলে, তখনকার পরিপ্রেক্ষিতে এই ব্যাখ্যা, বা তিনি কোরআন শরীফের বাণীর মধ্যেও যদি থাকে, মানে এই জিনিসগুলো আমি বলতে চাচ্ছি যে কতগুলো জিনিস আছে যেগুলো মেজরিটি মাইনরিটি দিয়ে ঠিক হয় না। হিটলারের নাজিজম ভালো কি খারাপ সেটা জার্মানির মেজরিটি সমর্থন করেছে, সুতরাং এটা ভালো, এটা আপনি বলতে পারবেন না। এটা আপনি মানব জাতির সমগ্র ইতিহাস থেকে যেই সারাংশ আসে সেইটার ভিত্তিতে আপনাকে ঠিক করতে হবে। সুতরাং ধর্মনিরপেক্ষতার প্রশ্নটা নিতে হবে মানব ধর্মের পরিপ্রেক্ষিতে এবং ওইভাবে। গণতন্ত্র, এইটা খুব ইম্পর্ট্যান্ট। এটা অলরেডি আমি কিছুটা ডিল করে ফেলছি। গণতন্ত্র মানে মেজরিটি না। গণতন্ত্র যদি খালি মেজরিটির রুল হয়, তাহলে মেজরিটি ক্যান বি ডিক্টেটর। আমরা কমিউনিস্ট পার্টির ডিক্টেটরশিপ দেখছি, স্ট্যালিনের ডিক্টেটরশিপ দেখেছি এবং দেখে বলেছি যে হ্যাঁ, ওটা অনেকদিন কাজ করে। যেমন কেউ ভাবতে পারে, বা আমরাও এরকম যুক্তি দিতাম কমিউনিস্টরা, যে একটা লোয়ার আন্ডার ডেভেলপ কান্ট্রিতে কিছুদিনের জন্য একটা যদি ডিক্টেটরশিপ রেখে যদি আমরা সকলের জন্য ভাত, কাপড়, চিকিৎসা এগুলো ব্যবস্থা করে দিই, তারপর মানুষ শিখলো বিচার করতে, তখন আমি ভোটের ব্যবস্থা করলাম, তখন সে ভোট দিয়ে ভালো লোককে আনলো। তার আগে যদি আমি ভোটের উপর ছেড়ে দিই, তখন যেমন বাংলাদেশে
এখন আমরা যদি সংবিধান নিয়ে বলি যে মেজরিটি যেই সংবিধান চায় সেটা আমরা অ্যাপ্রুভ করব, তো মেজরিটি কি সংবিধান চাই? আপনি যে ভোট করেন না আজকে। সুতরাং এইভাবে তো জিনিসটা হবে না। গণতন্ত্র মানে 89% যেটা সাপোর্ট করে ব্যাস ওইটা অন্ধের মতো নিয়ে নিলাম, তা তো না। এটার মধ্যে আমি যদি বলি যে গণতন্ত্র মানে হলো বিশ্বব্যাপী গণতন্ত্র চাই। বিশ্বের সমস্ত মানুষ তাদের সাধারণ ইতিহাসের অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে যেই পর্যায়ে এসেছে সেই পর্যায়ে তারা যেটা সমর্থন করে মানবিকতাভাবে, মানবিক সত্তা হিসাবে, সেই সর্বাধুনিক মতটাই হলো গণতান্ত্রিক মত। তার মানে হলো গণতন্ত্রের মধ্যে আরো দুটো জিনিস থাকতে হবে। একটা হলো আইনের শাসন, মানে আপনি মেজরিটি সুতরাং আপনি যা খুশি করতে পারবেন তা না, আপনাকেও কতগুলো লজিক্যাল আইন মেনে চলতে হবে। একটা আইনের শাসন থাকতে হবে, একটা থাকতে হবে আপনার কি বলে, আইনের শাসন ছাড়াও মানুষের মর্যাদা, এই জিনিসটা আনতে হবে। প্রত্যেক মানুষ, আজকে আপনি বিএনপির বিরুদ্ধে জিতলেন বা একটা ক্রিমিনাল অপরাধী জিতলেন, তাকে ধরে নিয়ে আসলেন, কিন্তু আপনি তার মুখের উপর পেশাব করতে পারবেন না, আপনি গুম খুন করতে পারবেন না, আপনি বাইরে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করতে পারবেন না। আপনি তাকে শাস্তি দিবেন কিন্তু বিচার করে শাস্তি দিবেন, মব জাস্টিস আপনি করতে পারবেন না। আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করেন, যে চুরি করেছে, দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি করেছে, তাকে দাঁড় করান, দাঁড় করিয়ে বিচার করেন, বিচার করে দোষী সাব্যস্ত হলে দেন, শাস্তি দেন এবং কঠোর শাস্তি দেন, তাতে কিছুই আসে যায় না। কিন্তু আপনি মানে মেজরিটি এবং মাইট ইজ রাইট এটা হবে না, মাইট ইজ রাইট এটা হবে। এই গেল গণতন্ত্র। আর আমি আসি সমাজতন্ত্র। সমাজতন্ত্রের বেস্ট ব্যাখ্যা আমি মনে করি আমাদের এই সংবিধানে আছে, এবং সেটা আছে মার্কসের দুইটা কোটেশন দিয়ে। প্রথম কোটেশন হলো যে সকলের সামর্থ্য অনুযায়ী কাজ করবে। আপনি খোরাকে বলতে পারবেন না যে তুমি অলিম্পিক রেসে যোগ দাও, আপনি যার যেটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী সে সর্বোচ্চ দিবে। পাবে কতটুক? পাবে হলো কাজের পরিমাণ এবং গুণ অনুযায়ী। এই একটা আছে, সামর্থ্য অনুযায়ী কাজ এবং কাজের পরিমাণ এবং গুণ অনুযায়ী পাবে। আর আরেকটা আছে শোষণ মুক্ত, কেউ কারো কাছ থেকে শোষণ করতে পারবে না। আমি তৈরি করিনি, ও উদ্বৃত্ত মূল্য তৈরি করেছে, আমি এটা নিয়ে নিব, সেটা রাষ্ট্রও পারবে না। স্ট্যালিন যেরকম কৃষকদের উদ্বৃত্ত মূল্য নিয়ে হেভি ইন্ডাস্ট্রি বানিয়েছিল, তাতে যেই সোভিয়েত অর্থনীতির যেই ক্ষতি হয়েছিল সেটা মানে সাধারণ মানুষ মানে নাই। সাধারণ মানুষ বলছে এখন তো আমি জিন্সের প্যান্টও পাই না, সাবানও পাই না, তবে হ্যাঁ তুমি খাদ্য বস্ত্র টস্ত্র এটা তৈরি করতে পারছো। আবার স্ট্যালিনের যুক্তি ছিল যে আমি যেহেতু এই উদ্বৃত্ত নিয়ে হেভি ইন্ডাস্ট্রি করছিলাম সেই জন্য আমি হিটলারের বিরুদ্ধে যুদ্ধ করে জিতেছি, নাহলে তো আমি জিততেই পারতাম না, আমি ট্যাঙ্কই তৈরি করতে পারতাম। মানে মানে এগুলোর মধ্যে শোষণ মুক্তিটা হলো গুরুত্বপূর্ণ। আপনি আবার কেউ কেউ বলবেন যে না আমি শোষণ করি শোষিতের স্বার্থে, কেউ বলতে পারে যে আমি ওকে শোষণ করছি কারণ ওকে রক্ষা করার জন্য, স্ট্যালিনের আর্গুমেন্ট যেরকম ছিল। এখন কিন্তু এগুলো খুব জটিল, কিন্তু আমাদের এখানে খুব সুন্দর করে আছে। আমি আমাদের সংবিধানকে অত্যন্ত মূল্য দিই, এই কারণে দিই যে এখানে এই কথাটা আছে, শোষণ মুক্তির কথাটা আছে, সমাজতন্ত্রের ওই কথাগুলো আছে, প্লাস আছে যে আমরা গণতান্ত্রিকভাবে তা কায়েম করি। তার মানে জিনিসটাকে শুধু যুক্তি, লজিক এবং দরকার, ভালো এটাই যথেষ্ট না, মানুষ এটা গ্রহণ করে, মানুষকে এটাকে গ্রহণ করাইতে হবে। এই 90 সালের পর কমিউনিস্ট পার্টি তার গঠনতন্ত্র চেঞ্জ করে লিখেছে যে আমরা যদি বিপ্লব করে ক্ষমতা দখলও করি, আমাদের এটাকে গণতান্ত্রিকভাবে পাশ করানোর জন্য ভোটে দিতে হবে, যদি না দেয় তাহলে আমরা আবার পিছিয়ে যাব। তো এরা তো বিপ্লব করে বলছে যে কোনো গণতন্ত্র আমরা করব না, আমরা এই বিপ্লবের থেকে, অগাস্ট বিপ্লবের থেকে, সেই বিপ্লবের অ্যামাউন্ট কতটুকু মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করছে, দ্বিতীয় রিপাবলিক, দ্বিতীয় স্বাধীনতা, এগুলো তো একটা হাস্যকর ব্যাপার। ওরা মানে ওদের কোনো সেন্স অফ ম্যাগনিটিউডই নাই। এখানে কিছু ছেলে পেলে এবং কিছু মানুষ, হ্যাঁ হয়তো সব মানুষই
এই 15 বছরের অত্যাচারে, অবিচারে, দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে গেছিল। সেই জন্য সবাই হয়তো খুশি হয়েছে, কিন্তু চেঞ্জ চেয়েছে। কিন্তু এটা তো আর মুক্তিযুদ্ধ না, এটা তো আর সেকেন্ড রিপাবলিক না, এটা তো আর স্বাধীনতা না, এটা তো একটা নতুন সংবিধানের প্রশ্ন না। এটা হলো আমাদের পুরনো সংবিধানকে যুগোপযোগী করার প্রশ্ন, পূর্ণতা প্রদানের প্রশ্ন। সেটা আমরা করব। আমরা এটা বলবো না যে সব কিছু ঠিক ছিল, কোনো কিছু বদলানোর দরকার নাই, আবার অতীতকে আমার ডিফেন্ড করার দরকার নেই। আমাদের সংবিধানেই যা বক্তব্য আছে সেটাকে যদি আমরা ঠিক মতো বুঝতে পারি এবং প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধের ধারাতেই আরও উন্নত, আরও সমৃদ্ধ জায়গায় পৌঁছে যাবে। সেটাই আমাদের করার দরকার। এইসব মানে সেই জন্য ডক্টর ইউনূসের প্রতি আমার বক্তব্য হলো যে মানে তার তো এটা ঠিক যে সে পশ্চিমাদের সমর্থন পুষ্ট। ওই যে বাইডেনের হাতের তলায় তার যে ছবিটা ওই গিয়েছিল যখন, এবং যেখানে গিয়ে বলেছিল যে মেটিকুলাসলি প্ল্যান্ড জিনিস, তো সেই ছবিটা দেখেই তো বোঝা যায় যে পশ্চিমা বাইডেনের শোক। কিন্তু সে আবার ট্রাম্পের বিরুদ্ধে ছিল। ট্রাম্প যেদিন জিতে সেদিন সে প্যারিস থেকে ভোটে যেদিন জিতে যায় সেদিন সে প্যারিস থেকে বক্তৃতায় বলেছে যে সূর্যগ্রহণ হয়ে গেল পৃথিবীতে, সোলার এক্লিপস হয়ে গেল। তার মানে এখন তার বিপদ, ট্রাম্প এখন জিতে থাকে কতটুকু। আওয়ামী লীগ যদি এখন মনে করে যে তাহলে আমি ট্রাম্পের সমর্থক, ট্রাম্পকে দিয়ে আমি মিছিল করি, সেটা খারাপ হবে, ভালো হবে না, সঠিক হবে না। আমার যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ভালো সেটা ভালো। এবং ইউনূস যদি ট্রাম্পকে নিন্দা করে, ট্রাম্পের বক্তব্য তো আপনারা জানেন, সে হলো নিও লিবারাল, কমপ্লিটলি হলো আলাস্কা দখল করে নিবে, গ্রিনল্যান্ড দখল করে নিবে, ইউক্রেন সম্পর্কে আগে যে প্রমিস করছিল এখন সে প্রমিস উঠাই দিবে, পৃথিবীতে একটা লন্ডভন্ড লাগাই দিবে। আর বাংলাদেশ সম্পর্কে বলে দিবে যে এটা এখন আমি ভারতকে দিয়ে দিলাম, ভারত যা ঠিক করে তাই। তো এগুলো মিলিয়ে আমাদের যেটা আমি বলবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাখ্যা করুক, তার মতামত দেয়, কিন্তু চেঞ্জ করতে সে পারবে না, তাকে খুব শিগগিরই চলে যেতে হবে। সুতরাং তার একটাই কর্তব্য, সেটা হলো এমন একটা ভোট ব্যবস্থা করা যেখানে প্রত্যেকটা লোক আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে, সেইটা যাতে করতে পারে। সেটার জন্য সেটা কিন্তু অনেক কঠিন। আমার ভোট আমি দিব, ওইটা উনি ভোট করে আসছে, উনি বলতে পারবে যে আওয়ামী লীগ আমলেই উনি সেটা পারে নাই, আর এই আমলে কত দামি আমলে পারে। তো দামি এগুলো তো ঐতিহ্য তো আছে তো। আর বিএনপি তো এখনই একটা জায়গায় চলে গেলে আরেকটা জায়গা দখল করছে, প্রশাসনটাকে তো অলরেডি দখল হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতাম যে 3M এর মুক্ত একটা নির্বাচন, মানির মুক্ত নির্বাচন, মাসল মুক্ত নির্বাচন এবং ম্যানিপুলেশন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানিপুলেশন মুক্ত নির্বাচন। এই 3টা এমকে যদি মুক্ত করতে হয় তাহলে তো একটা সাংঘাতিক সংস্কার লাগবে। সেইটাই করুক না ভাই, আর বাকি সব করার তো দরকার নাই। ফিউয়ার বাট বেটার, এটা লেনিনের একটা লেখা, বরং কম কিন্তু ভালো। ধন্যবাদ। ডক্টর দেবাশিস না, এটা দেবপ্রিয় ভট্টাচার্য যে শ্বেতপত্র প্রকাশ করেছিলেন মেহমান সোহান ও আপনার উপস্থিতিতে, না আমি উপস্থিত ছিলাম না ওই প্রকাশের অনুষ্ঠানে, তবে একদম যখন ওই দেবপ্রিয় কমিটি গঠন হয় পরামর্শ করার জন্য 10 জন অর্থনীতিবিদকে ও ডেকেছিল, সেইখানে আমি উপস্থিত ছিলাম। তারপর ওইটা প্রকাশিত হওয়ার পর ওটার উপরে প্রথম পর্যালোচনাটা আমি লিখেছিলাম, বণিক বার্তায়ও বার হয়েছিল, আর কোথায় সমকালে বোধহয় বার হয়েছিল। আমার এটা সম্পর্কে আমার প্রধান বক্তব্য হলো যে মানে যেই ওটার মধ্যে তো সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে যে প্রত্যেক বছর কত কোটি টাকা বাইরে পাচার হয়ে যায়। এইটার ফান্ডামেন্টাল সোর্স, এই হিসাবটার ফান্ডামেন্টাল সোর্স হলো একটা ইন্টারন্যাশনাল জরিপ।
ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি একটা আছে অর্গানাইজেশন, তারা সারা দুনিয়ার বিভিন্ন দেশ সম্পর্কে তারা এটা তারা বার করেছে যে এটা 4% অফ জিডিপি গড়পড়তা সব দেশেই বাইরে পাচার হয়ে যায়। প্রধানত পাচার হয়ে যায় ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে। ওভার ইনভয়েসিং মানে হলো যে যেই জিনিসটা আপনি কিনছেন সেটার দাম একটু বেশি দেখালেন, তো বেশি দেখালে পরে ওই ডলারটা আপনাকে ওই বিক্রেতাকে দিতে হয়, বিক্রেতা ওই ডলারটা রেখে দেয় ওর অ্যাকাউন্টে, ওর বিদেশে ওর অ্যাকাউন্টে রেখে দেয়। আর আন্ডার ইনভয়েসিং হলো এক্সপোর্টের দাম কম নেয়, বিক্রেতা বলে যে আমার কাছ থেকে কম দাম নাও, তোমার বাকি দামটা আমি তোমার অ্যাকাউন্টে রেখে দিই। এই পদ্ধতি, এবং এই পদ্ধতিতে হিসাব করে দেখা যায় যে অনেক দেশেই 4% অফ মানে মানি বাইরে চলে যায়। সেই হিসাবে এটা প্রায় যা হয়, দেবপ্রিয় তো ইকোনমিক্স, সে এটা নিয়ে অঙ্ক করেছে, অঙ্ক করে দেখিয়েছে যে এই সালে এত হয়েছে, এই সালে এত হয়েছে, এই সালে এত হয়েছে। তারপরে এটাকে এই পয়েন্টগুলো, গ্রাফের এই পয়েন্টগুলো যোগ করে প্রজেক্ট করেছে, লম্বা টান দিয়েছে, দিয়ে তারপর ওই সমস্তটার গড় করেছে, গড় করে এই হিসাবটা দিয়েছে। ঠিক আছে, এখন এটা নিয়ে সংখ্যা নিয়ে কম বেশি হতে পারে, কিন্তু বেসিক্যালি যে হয়েছে এবং এটা যে বিপুল পরিমাণে হয়েছে এটা নিয়ে কোনো, এটা নিয়ে আমি কোনো দ্বিমত করি না। তা আমি তাকে বলেছিলাম তখন যে, হ্যাঁ আমার বন্ধু, আমি তাকে বলেছিলাম যে তুমি যখন এটা প্রকাশ করবা তখন ওটার অ্যাপেন্ডিক্সে প্রত্যেকটা এস্টিমেটের মেথোডোলজি, যেই পদ্ধতিতে তুমি এস্টিমেট করেছো সেটা দিয়ে দিবা। তো ও বলেছে যে আমি এখন 300 পৃষ্ঠার বাইর করলাম, সব কিছুরই তো একটা পারপাস থাকে যে গরম গরম দিয়ে এটা করো, তা দিলাম, কিন্তু এটার যে পদ্ধতি সেটা সহ 600-700 পৃষ্ঠার বড় বই পরে বার করবো, সম্ভবত বার করেছে বা করবে, বা ওয়েবসাইটে সেটা আছে, ওয়েবসাইটে আছে। তাই আমার মতামত হলো যে মৌলিকভাবে বেঠিক আমি বলবো না, মৌলিকভাবে ঠিক, কিন্তু সংখ্যাগত তারতম্য থাকবে না। আর মেথোডোলজি নিয়ে ওইটা আরো দেখে আমাদের ফাইনাল সিদ্ধান্ত। সুতরাং 15 বছরে আওয়ামী লীগের যেসব কার্যকলাপ সেটাকে ডিফেন্ড করার দায়িত্ব আমি নিব, ওইটা আমি নিব, কিন্তু ওইটার কারণে ইউনূসকে সাপোর্ট করতে হবে সেই দায়িত্ব আমি নিব। ধন্যবাদ।